জীবনে কারো কাছ থেকে আঘাতপ্রাপ্ত হলে তাকে অবশ্যই ভুলে যাওয়া উচিত, কিন্তু আঘাত থেকে প্রাপ্ত শিক্ষাটা কখনোই ভুলে যাবেন না। সময়কে সব সময় মনে রাখা উচিত, হোক সেটা ভালো সময় অথবা খারাপ সময়। কোন মানুষ কোন সময় কী ধরনের আঘাত করেছে সেটা সব সময় মনে রাখা উচিত। এটা যদি মনে রাখতে না পারেন তাহলে আপনি ঠেকেও শিখবেন না, ঠকেও শিখবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 2 দিন ব্যস্ততার জন্য কোনো রকম ভিডিও দিতে পারিনি। আমার ভালোবাসার আপুরা কিন্তু আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন। অনেক আপুরাই বলছেন, আপু তুমি কি হারিয়ে গিয়েছো কি না। এত এত ভালোবাসা, এত এত মায়ার যে সম্পর্কগুলো আমি এখান থেকে পেয়েছি, তো সেই সম্পর্কগুলোর জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি ইউটিউব থেকে হারিয়ে যাওয়া সম্ভব না। মায়া জড়ানো সেই ভালোবাসার সম্পর্কগুলোর টানেই আজকে চিন্তা করেছি হাজার ব্যস্ততা থাকলেও সকাল থেকেই আজকে ক্যামেরাটা অন করব। বাজার থেকে কিছু পোলাওয়ের চালের খুদ আনা হয়েছে, তো সেটাই ধুয়ে নিয়েছি, এখন রান্না করে নেব। আগে যখন আম্মুকে খুদের চাল রান্না করতে দেখতাম, তো দেখতাম যে খুব বাছাবাছি করছে, সেখানে মরা চাল, ধান এরকম অনেক ময়লা থাকতো। কিন্তু এখন বাজারে যে খুদের চালগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু খুব একটা ময়লা থাকে না। সম্ভবত চালগুলো মেশিনে ভাঙানোর কারণেই এখন আর খুদের চালের ভেতরে খুব একটা ময়লা থাকে না। আমাদের টাঙ্গাইলে যে বউখুদটা রান্না করা হয় সেটা কিন্তু আগে ভাত রান্না করে তারপর সেটা বাগারে ফেলা হয়, তো সেটাকেই আমরা মূলত বউখুদ বলি। তো আমি আজকে ওইভাবে রান্না করছি না, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে একটু ভেজে নিয়ে সঙ্গে চালটা ভেজে নিচ্ছি, আর সাথে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। তো এটা বউখুদ হচ্ছে না খুদের ভাত হচ্ছে না খুদের খিচুড়ি হচ্ছে, ওই মাঝখানের একটা হচ্ছে আর কি। তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। বউখুদ বা খুদের ভাত যেটা রান্না করা হোক, সাথে তো কয়েক রকম ভর্তা থাকা জরুরি। তো এখানে অফ ক্যামেরায় কিছু ভর্তার আয়োজন করেছি। শুটকি ভর্তা করব, ধনিয়া পাতা ভর্তা করব, কালো জিরার ভর্তা করব, সাথে পটলের খোসার ভর্তা করব। খুদের ভাত আমার কাছে মনে হয় একা খেতে ভালো লাগে না। আমার বাবার বাড়িতে দেখেছি যখন খুদের ভাত রান্না করা হতো, আশেপাশের অনেককে বলা হতো যে তোমরা এসে খেয়ে যেও, আজকে খুদের ভাত রান্না করব। তো আমার এখানে তো আর ওরকম ডেকে আনার মতো কেউ নেই, তো আমি বাধ্য হয়ে আমার কাজের খালাকেই দাওয়াত দিয়েছিলাম যে খালা, আগামীকাল সকালে আমি খুদের ভাত রান্না করব, তোমার বিশেষ বিশেষ দাওয়াত রইল, দয়া করে এসে আমাদের সঙ্গে নাস্তা করবে, সাথে আমাকে অল্প কিছু ভর্তা বানিয়ে দেবে। তো খালা আমার দাওয়াতটা গ্রহণ করে আমাকে ধন্য করেছেন, এসে পাটায় বেটে ভর্তাগুলো আমাকে রেডি করে দিয়েছেন। ওয়েদারটা কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল না, এই শীত এই গরম এরকম একটা অবস্থা। তো সেখান থেকে অনেকেরই কিন্তু জ্বর ঠান্ডা করছে, আমারও কিন্তু ভালো রকম একটু কাশি হয়েছে। গত ভিডিওতে বলেছিলাম ভিডিওতে ভয়েস দিতে গেলে খুব কষ্ট করে কাশি চেপে চেপে ভয়েস দিতে হয়, তো এটা কিন্তু বেশ কষ্টের। অনেক আপুরাই কিন্তু এখন প্রশ্ন করেন যে আপু এত কষ্ট করে ভিডিও দেন, তো ইউটিউব থেকে আসলে কি পরিমাণ ইনকাম করেন, কত হাজার টাকা বা কত লক্ষ টাকা। তো সেই সব আপুদের জন্যই আজকে জানিয়ে দেব যে এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে আমি ঠিক কত টাকা ইনকাম করতে পারি বা করেছি। তার আগে আপুদের আসার রেগুলার কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিচ্ছি। বেশ কয়েকজন আপু কমেন্ট করেছেন, আপু কত কেজি দুধ থেকে কত কেজি ঘি হয়, তো সেই প্রশ্নের উত্তরটাই আগে দিচ্ছি। 40 কেজি দুধ থেকে 1 কেজি ঘি হয়। তো আসলে অনেক আপুরাই বলেন যে এত দাম কেন। কিছু কিছু জায়গার নাম উল্লেখ করেও কিন্তু আমাকে বলা হয় যে ওখানে তো এত টাকা করে দিচ্ছে। তো সেই সব আপুদের জন্য বলছি, কোনো রকম মিক্সড ছাড়া যদি শুধুমাত্র পিওর ঘিটা পেতে চান, 40 কেজি দুধের দামটা একটু আন্দাজ করবেন, তাহলেই কিন্তু এক্স্যাক্ট ঘিয়ের প্রাইসটা আপনি আন্দাজ করতে পারবেন। আমার মতো কোনো রকম মিক্সড ছাড়া যারা পিওর ঘিটা বাজারে সেল করছেন তারা কেন কম দামে দিতে পারছে না, আর যারা দিতে পারছে কিভাবে দিতে পারছে সেটা অবশ্যই নিজেই বুঝবেন।
আসলে একজন মানুষের উপর আস্থা অর্জন একদিনে হয় না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদের আস্থাটা অর্জন করার জন্য। তো আরও কিছু আপুদের খুব সন্দেহ ছিল যে আপু প্যাকেজিংয়ের সময় লিক হবে কি না, এরকম কিন্তু অনেকেই বলতে থাকেন। তো প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু সব সময় খুবই সচেতন যে এক ফোঁটা জিনিস যেন আপনার নষ্ট না হয়। তো আরও একটু প্রফেশনালিজম আনার জন্য এখন কিন্তু ফয়েল পেপার ইউজ করি। লিকেজ নিয়ে যে সন্দেহটা সেটা এখন থেকে আর থাকবে না আশা করি। এতদিন তো ফয়েল পেপার ইউজ করিনি, কিন্তু তারপরেও যারা যারা আমার কাছ থেকে ঘি পারচেজ করেছেন তারা কিন্তু আমার প্যাকেজিংয়ে খুব খুশি যে আপু একটু পরিমাণ কিছু ওয়েস্ট হয়নি। তো আসলে কোনো একটা কাজ করার পর সেখান থেকে যদি ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়, সেই কাজের প্রতি কিন্তু আগ্রহটা এমনিতেই বেড়ে যায়। ফয়েল র্যাপ দেওয়ার পর এটার উপর একটা শ্রিম্প পেপার দেব, তারপর এটাকে বাবুল র্যাপ করা হবে, দেন এটা প্যাকেজিং করা হবে। আমার চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারাই কিন্তু রেগুলার আমার কাছ থেকে ঘি পারচেজ করছেন। তো আসলে তারা আমাকে অনেক বেশি বিশ্বাস করেন, হয়তোবা তাদের কাছ থেকে আমি একটু হলেও আস্থা অর্জন করতে পেরেছি। এই আস্থা আর বিশ্বাসের জায়গাটাই আসলে ধরে রাখতে চাচ্ছি। অন্যান্য জায়গায় প্রমোশনাল অফার প্রাইস যেখানে 50 টাকা বা 30 টাকা এরকম দিয়ে থাকে, আমি কিন্তু প্রমোশনাল অফার প্রাইস একেবারে 100 টাকা করে দিয়েছি। যারা যারা অফার প্রাইসটি কাজে লাগাতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, অথবা আমার পেজ ঘরের গ্রান এখানেও নক দিতে পারবেন। সকালের নাস্তা শেষ করে নেবার পর এই যে এলোমেলো ঘরটাকে একটু সাইজ করতে নেমেছি। আমরা মেয়েরা যারা বাসাবাড়ি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি তারা কিন্তু হাজার ব্যস্ততা থাকলেও ওর ভেতরে একটু সময় বের করার চেষ্টা করি কিভাবে বাসাটা একটু গুছিয়ে রাখা যায়। এলোমেলো অবস্থা আমাদের খুব একটা বেশি সময় ভালো লাগে না। আমি যখন নতুন নতুন ইউটিউবিং শুরু করেছিলাম তখনও কিন্তু এরকম হিমশিম খেতে হয়েছিল। ইউটিউবে কাজ করতে করতে দেখতাম যে ঘরের অনেক কাজ অবহেলায় পড়ে যাচ্ছে। তো ধীরে ধীরে সেটাও কিন্তু নিজের রুটিন বা আয়ত্তের মধ্যে আনতে পেরেছিলাম, নিজেকে খাপ খাইয়ে নিয়েছিলাম। তো এই যে নতুন করে আবার বিজনেস শুরু করেছি, এই লাইফ বলেন এই রুটিন বলেন এটাতেও হয়তোবা খুব তাড়াতাড়ি নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো। মানুষ যেখানে ভরসার হাত পায়, মানুষ যেখানে উৎসাহ পায়, সেখানে কিন্তু খুব আগ্রহ নিয়ে কাজ করে। তামান্না খানম আইডি থেকে একজন আপু সেদিন আমাকে বলছিলেন যে আপু তোমার উপর অন্ধ বিশ্বাস থেকে 1.5 কেজি ঘি অর্ডার দিচ্ছি নিজের জন্য, আর পাশাপাশি আরও একজন আপুর জন্য নিচ্ছি। তো আমার হাজব্যান্ডকে আমি বলিনি তুমি প্লিজ ভালো একটা জিনিস দিও। মিরপুর থেকে আরও একজন আপু সেদিন বলছিলেন, আপু সম্ভবত কোনো একটা ইংলিশ মিডিয়ামের টিচার। তো সে বলছিলেন যে আপু তোমার ভিডিওর কথাগুলো শুনে মনে হয় তুমি সত্যিই ভালো জিনিস দিতে এসেছো, তোমাকে বিশ্বাস করা যায়। আপুদের এই কথাগুলো কিন্তু আমার বিজনেসের সততা ধরে রাখার জন্য অনেক বড় অনুপ্রেরণা। তো যাই হোক, এই যে এখন আরো একটা ভালোবাসা আমার হাতে এসেছে। ভিডিওতে আজকে প্রচুর আউট নয়েজ আছে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাসার পাশে ওয়াজ মাহফিল হচ্ছে, তো যখন ভয়েস দিচ্ছিলাম তখন প্রচুর সাউন্ড হচ্ছিল। এই পার্সেলটা এসেছে আমার অনেক অনেক ভালোবাসার আর পছন্দের একজন মানুষের কাছ থেকে। আমাদের জীবনে চলার জন্য অবশ্যই টাকার প্রয়োজন, কিন্তু সব জায়গায় টাকা মুখ্য বিষয় নয়। মানুষের ভালোবাসা অর্জন যেটা কিনা পৃথিবীতে টাকার থেকেও দামি। এই যে ইউটিউবে কাজ করা যখন শুরু করেছিলাম আমি আসলে কখনো চিন্তাও করতে পারিনি যে এখান থেকে আমি কোনো রকম টাকা ইনকাম করব বা এত এত ভালোবাসা আপনাদের কাছ থেকে পাবো। তো এখানে এক বক্স নকশি পিঠা ছিল যেটা বানানো কিন্তু খুব কষ্ট। আর এই বক্সটা এসেছে হোম শেফ আমাদের ইয়াসমিন আপুর পেজ থেকে। আমি আমার কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম ফেসবুকের কোনো একটা পেজ থেকে, এর আগেও আমি নকশি পিঠা অর্ডার করেছিলাম কারণ সাফানের বাবা এটা খুব বেশি পছন্দ করে। তো ওই পিঠাগুলো না খুব একটা ভালো বের হয়েছিল না, কিন্তু এই যে হোম শেফ পেজের এই নকশি পিঠাগুলো এগুলো এত মুচমুচে মাশাআল্লাহ। আর এই পিঠাগুলো কিন্তু ভাজারও সিস্টেম আছে, আসলে অভিজ্ঞ আপুরাই বলতে পারবেন। তো এগুলো কিন্তু খুব সময় নিয়ে আস্তে ধীরে ভাজতে হয়, তাহলে এর ক্রিস্পিনেসটা বজায় থাকে। তো আপু কিন্তু খুব যত্ন করে পিঠাগুলো ভেজেছেন। পিঠাগুলো চিনির শিরা অথবা গুড়ের শিরা দুইভাবে খাওয়া যায়। তো আপু এখানে যে গুড়টা ইউজ করেছেন সেটা কিন্তু খুব ভালো মানের গুড়। আসলে হোমমেড ফুডের যে একটা ফ্রেশনেস এটা কিন্তু সব জায়গায় আপনি পাবেন না।
পিঠা বানানো সবসময়ই ধৈর্যের ব্যাপার। যে আমরা যারা শহর কেন্দ্রিক জীবনযাপন করি বা আমরা যারা কর্মজীবী আছি, আমাদের কিন্তু সব সময় এই পিঠার পেছনে লেগে থাকা সম্ভব না। কিন্তু এই সময় স্বল্পতার জন্য আমরা কিন্তু অনেক খাবার থেকে বঞ্চিত হচ্ছি। তো আপুর পেজে কিন্তু এরকম নকশি পিঠা, মুগ ডালের পাকন পিঠা, তারপর পাটিসাপটা, এরকম অনেক ধরনের পিঠা আপু নিজে বাসায় বানিয়ে থাকেন, তারপর সেল করেন। আপনারা যারা এই পিঠাগুলো খেতে পছন্দ করেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পেজটা থেকে পিঠা অর্ডার করে ফেলতে পারবেন। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপুর পেজ লিঙ্কটা দিয়ে দেব। মেয়ে মানুষ দুনিয়ার যত যাই কিছু করুক, ঘুরে ফিরে সেই রান্নাঘরে আসতে হয়। যত বড় ডিগ্রিধারী হন না কেন, রান্নাঘরে খুন্তি আপনাকে নাড়াতেই হবে। তো যাই হোক, এই যে সকালবেলা কিছু ডিম আনা হয়েছিল, সেগুলো আমি ভিম লিকুইড দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। অফ ক্যামেরায় ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি, এখন হোল্ডারের মধ্যে রেখে দিচ্ছি। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম ডিমের গায়ে যে ময়লাগুলো লেগে থাকে সেগুলো আমাদের জন্য হারাম। তো ওই কথাটা বলার পরে না অনেক আপুরা আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আসলে ডিম ধুয়ে রাখতে হয়, এটা জানতাম না। আবার সেদিন মুক্তাস লাইফস্টাইল থেকে মুক্তা আপু বলছিলেন আপু চিংড়ি মাছের ঘাড়ে যে রক থাকে এটা যে আমাদের জন্য হারাম, এটা আমি জানতাম না। আসলে আমরা অনেক কমন বিষয় আছে যেগুলো মনে করি আমি জানি, তো বিষয়গুলো মনে হয় সবাই জানে। আগে যেহেতু আমার সঙ্গে যোগাযোগের আপুদের মাধ্যম ছিল না, এখন অনেক আপুরাই আমার সঙ্গে যোগাযোগ করেন, তাদের সঙ্গে আমার কথা হয়। তো বেশ কিছু আপু যারা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু আমাকে প্রথমেই প্রশ্ন করেন যে আপু ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করা যায়, বা আপু আপনি কত টাকা ইনকাম করেছেন। তো সেই সব আপুদের জন্য বলছি, আসলে ইউটিউবে যখন আপনি কাজ করা শুরু করবেন আপনাকে এটা মাথায় রাখাই যাবে না যে আপনি এটা থেকে কখনো টাকা ইনকাম করতে পারবেন। টাকার ধান্দা মাথায় নিয়ে যখন ইউটিউবে কাজ করা শুরু করবেন, সত্যিকার অর্থে বলছি আপনার জন্য কিন্তু ইউটিউব নয়, আপনি এখানে কাজ করতেই পারবেন না। কিন্তু মন থেকে ভালোবাসা থেকে যদি আপনি একাধারে কাজ করতেই থাকেন, একটা পর্যায়ে দেখবেন আপনি ঠিকই মানুষের ভালোবাসা অর্জন করতে পারছেন, মানুষের কাছ থেকে দোয়া অর্জন করতে পারছেন। তো সেই দিন বাংলাদেশি ব্লগার মাম রিমা আপুর সঙ্গে আমার কথা হচ্ছিল। তো আপু আমাকে টুকটাক অনেক বিষয়ে সবসময় নক করেন, কথা বলেন, যে কোনো বিষয়ে হোক। আপু তার চ্যানেলের উপরে একটু ফ্রাস্ট্রেট। তো আপুকে আমি বোঝাচ্ছিলাম আপু ইউটিউবে পাওয়া ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো রাস্তা থেকে কুড়িয়ে নিও, এগুলো একটা সময় তোমাকে দ্বিগুণ ভালোবাসা ফেরত দেবে। আসলে অনেকেই আছেন যারা কিনা একটা চ্যানেলের ভিউ দেখে তারপর একজন ব্লগারকে বিচার করেন বা সেই চ্যানেলটা বিচার করেন, এটা কিন্তু আসলে ঠিক না। এটা ইউটিউবের একটা নোংরা নিয়ম যে ভিউ থাকলে একজন মানুষের দাম থাকবে, আর ভিউ যদি না থাকে তার কোনো দাম থাকবে না। আপনি যদি কোনো একটা চ্যানেলে শুধুমাত্র ভিউয়ের কদর করেন তাহলে কিন্তু সেই ব্যক্তির কাছ থেকে আপনি ভালোবাসা অর্জন করতে পারবেন না। চ্যানেল রিচ বা ভিউ এগুলো সব বাদ দিয়ে যদি শুধুমাত্র আপনি ব্যক্তিত্বের কদর করেন, আপনি যেমন তার কাছ থেকে ভালোবাসা পাবেন, আপনাকেও কিন্তু সে একটা সময় ভালোবাসতে বাধ্য হবে। 2024 সালে এসে কোনো একটা ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম হবে, এটা কিন্তু আমার কাছে এখন মনে হয় একটু স্বপ্নের ব্যাপার। তবে চেষ্টা করে ধৈর্য ধারণ করে যদি নিয়মিত এখানে কাজ করে যাওয়া হয়, একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ের হাত খরচের টাকা হয়তো বা বের করে নিয়ে আসা সম্ভব। ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছি সেটা বলছি না, তবে ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে। সব থেকে যেটা দিয়েছে সেটা হচ্ছে দূর থেকে মানুষের অনেক অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি দোয়া। যারা নতুন ইউটিউবিং করছেন বা শুরু করতে যাচ্ছেন সবার জন্য একটা কথা বলবো, ভিউ দেখে কোনো একটা চ্যানেলকে অবশ্যই জাস্টিফাই করবেন না। যার ভিডিও ভালো লাগে তার ভিডিওই দেখবেন, দেখতে দেখতে দেখবেন একটা সময় তার প্রতি আপনার একটা অন্য রকম ভালোবাসা তৈরি হচ্ছে, আপনার সাথে তার একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হচ্ছে। এভাবেই কিন্তু আস্তে আস্তে আপনার পরিবারটাকে আপনি বড় করতে পারবেন। ব্যস্ততার জন্য একসঙ্গে 2 দিনের তরকারি আমি গতকাল রান্না করে রেখেছি, তো সেই হিসাবে আজকে শুধু ডাল রান্না করে নিচ্ছি। খাওয়ার সময় ফ্রিজিং খাবারগুলো শুধু একটু গরম করে নেব। ফ্রিজে যেহেতু মাংস রান্না করা আছে তো সেই জন্যই কিন্তু ডাল রান্না করেছি। মাংস রান্না করা থাকলে আমি ডালটা রান্না করি, কারণ মাংসের সঙ্গে ডালটা মিক্সড করে খেতে আমার বেশ ভালোই লাগে। কোনো কিছু মিক্সড ছাড়া শুধু ডাল আমার কখনোই ভালো লাগে না।
তো এই যে আমার ছাদে থেকে যে ভিউটা দেখা যায়, কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আমার আপুরা অনেক বেশি পছন্দ করেছিলেন। আমি যে শহরটাতে থাকি সেই শহরটা খুবই ছোট, আর যে বাসাটাতে থাকি এই বাসার ছাদে দাঁড়ালে সমস্ত শহরটা একেবারে দেখা যায়। সন্ধ্যার অপূর্ব সৌন্দর্যের সাথে নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।